গল্পের শুরুতে দেখা যায় একটা মেয়ে একটা ইন্সপেক্টরের সঙ্গে কথা বলছে। ইন্সপেক্টর তাকে বলে এই কেসটা জেতা এত সহজ হবে না। তারপর সে তাকে কিছু পুরাতন ফাইল দেয়। মেয়েটা তাকে ধন্যবাদ বলে একটা জ্যোতিষীর কাছে যায়। তারপর তারা একটা চার্জের ফাদারের কাছে যায়। ফাদার যখন মেয়েটাকে দেখে তখন সে খুব খুশি হয় আর মেয়েটাকে ইয়াসেঙ্গি নামে সম্বোধন করে, অর্থাৎ মেয়েটির নাম ইয়াসেঙ্গি। এদের কাছ থেকে সে কিছু ইনফরমেশন কালেক্ট করে। পরদিন তারা সকলে মিলে কোর্টে যায়, যেখানে ইয়েসিং একটা পুরনো কেস লড়ার কথা বলে, কিন্তু তার প্রতিপক্ষের উকিল বলে এই কেস অনেক দিন আগেই ক্লোজ হয়ে গিয়েছে, অভিযুক্ত তার অন্যায়ের শাস্তি পেয়ে গিয়েছে। তখন ইয়েসিং বলে আপনি যে প্রমাণের কথা বলছেন তার মধ্যে কিছু ভুল আছে, তাই আমি কেসটা দ্বিতীয়বারের মতো রিওপেন করে ভালোভাবে অবজার্ভ করার অনুমতি চাইছি। তখন তার প্রতিপক্ষের উকিল বলে এই কেসের রায় অনেক আগেই হয়ে গিয়েছে আর এটা আদালতে প্রমাণিত হয়েছে যে ওই বাচ্চা মেয়েটাকে খুন করার জন্য আসামিটাই দায়ী। এবং ওই প্রতিপক্ষ উকিল এও বলে সে আদালতে আর কিছুই বলতে চায় না, কারণ আদালত অনেক আগেই অলরেডি এটা রায় দিয়ে দিয়েছে। তখন ইয়েসিং আবার বলে আদালত যে রায়টা দিয়েছিল সেটা সঠিক ছিল না। আর তখন সে উকিলটা বলে তুমি কিভাবে জানো যে ওই লোকটা খুনি নয়? তখন ইয়েসিং নামের মেয়েটা বলে আমি তাকে সবচেয়ে ভালোভাবেই জানি এবং এই পুরো ঘটনা আমার চেয়ে বেশি আর কেউ জানে না। এটা বলে ইয়েসিং জাজকে পুরো কাহিনীটা বলতে শুরু করে। একজন মানসিক প্রতিবন্ধী বাবা যার নাম ছিল ইয়াং, আর তার ছোট্ট একটা সুন্দর মেয়ে যার নাম ইসু। বাবা ইয়াং একটা মার্কেটের পার্কিং লটে খুব সামান্য বেতনে চাকরি করত, কিন্তু তাদের মধ্যে সুখের কোনো অভাব ছিল না। বাবা মেয়ে খুবই ভালো ছিল, কারণ তাদের মধ্যকার ভালোবাসাটা ছিল খুবই প্রবল। আর বাবা মেয়ের পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। মেয়ে ইসুনের সেইলার মুন ব্র্যান্ডের একটা ব্যাগ খুব পছন্দের ছিল, কিন্তু তারা তো ছিল অনেক গরিব। তাই ইচুনের বাবা প্রতিদিন টাকা জমাতো তার মেয়েকে তার প্রিয় ব্যাগটা কিনে দেওয়ার জন্য। বাবা মেয়ে প্রত্যেক দিন ওই দোকানের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতো আর ব্যাগটাকে দেখতো, আর তারা খেয়াল করত শেষ ব্যাগটাও বিক্রি হয়ে যায় কিনা, কারণ তারা অনেক দিন ধরে টাকা জমাচ্ছে এই ব্যাগটাকে কেনার জন্য। কিন্তু গরিব মানুষদের ভাগ্য যা হয় আর কি, একদিন সত্যি সত্যি শেষ ব্যাগটাও বিক্রি হয়ে যায়। শহরের পুলিশ কমিশনার তার মেয়ের জন্য এই ব্যাগটা কিনে ফেলে, আর এটা দেখে বাবা মেয়ে দুজনই ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে। বাবা ইয়াং পুলিশ অফিসারকে খুব রিকোয়েস্ট করতে থাকে ব্যাগটাকে না কেনার জন্য, কিন্তু বাবা ইয়াং ছিল কিছুটা মানসিক প্রতিবন্ধী, তাই তার রিকোয়েস্টের ভঙ্গিটাও ভালো ছিল না। তাই কমিশনার তাকে মেরে ওখান থেকে বের করে দেয়। রাতে ইয়াং ইসুকে বলে দেখো ওই ব্যাগটা আমি ঠিকই তোমাকে কিনে দেব। এর কিছুদিন পরে ইয়ং পার্কিং লটে কাজে যায়। সেখানে পুলিশ কমিশনারের সেই বাচ্চা মেয়েটা আসে আর ইয়াংকে বলে তুমি কি সেই ব্যাগটা কিনতে পেরেছো? তখন ইয়ং বলে না। তখন কমিশনারের সেই মেয়েটা বলে এই ব্যাগ অন্য আরেকটা দোকানে পাওয়া যাচ্ছে, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমার সেই দোকানটা দেখিয়ে দেব। পুলিশ কমিশনারের সেই বাচ্চা মেয়েটার কথা মতো সহজ সরল ইয়াং তার পেছনে পেছনে যেতে থাকে, কিন্তু যাওয়ার পথে হঠাৎ এই বাচ্চা মেয়েটা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আর তার পাশে একটা ইট উপরে থাকতে দেখা যায়। আর ইয়াং তার প্যান্টটা ঢিলা করে দিচ্ছে আর তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিচ্ছে, যেটা দূর থেকে দেখতে অনেক খারাপ কিছু মনে হচ্ছিল। আর এই দৃশ্যটা রাস্তা দিয়ে যেতে থাকা একটা ভদ্র মহিলা দেখে ফেলে। ইয়ং তার কাছে সাহায্য চায়, কিন্তু ওই মহিলাটা সাহায্য না করে উল্টো লোকজন ডাকে, আর এই লোকজন এসে পুলিশকে কল করে আর ইয়াংকে গ্রেফতার করা হয় শিশু নির্যাতন এবং খুনের দায়ে। পুলিশ এবং অন্য সবাই মনে করে যে ওই বাচ্চা মেয়েটাকে ইয়াং শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছে। থানায় নিয়ে গেলেও ইয়াং বুঝতেই পারে না যে তাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। সে বারবার বাড়ি যেতে চায়, কারণ তার মেয়ে একা বাড়িতে তার জন্য অপেক্ষা করছে। ইয়ং এর এইসব কারণ দেখে পুলিশরা তাকে আরো বেশি মারে। অন্যদিকে কমিশনারের মেয়ে খুন হয়েছে, তাই থানার বাইরে অনেক মিডিয়া কর্মী জড়ো হয়ে যায়, আর এ সকল কিছু দেখে ইয়াং অনেক ঘাবড়ে যায়। এরপর দেখা যায় সেই বাচ্চা মেয়েটা এখনো তার বাবার জন্য অপেক্ষা করে আছে। তার বাবা বাড়িতে না ফেরায় সেই বাচ্চা মেয়েটা একা একাই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। যখন সে একা একা স্কুলে যাচ্ছিল তখন সে দেখতে পায় ওই ক্রাইম স্পটে তার বাবাকে নিয়ে আসা হয়েছে। মানে ওই বাচ্চা মেয়েটা যেখানে খুন হয়েছিল ইয়ং কিভাবে খুন করেছিল সেটা দেখানোর জন্য পুলিশ পাহারায় তাকে এখানে নিয়ে আসা হয়েছে। কিভাবে কি করেছে সেটা দেখানোর জন্য তাকে বললে ইয়াং তা দেখানো শুরু করে, কিন্তু সে ছিল মানসিক প্রতিবন্ধী, তাই সে এমন ভাবে দেখিয়েছিল যেটা দেখে সবাই মনে করে যে সেই নির্যাতন করে শিশুটাকে মেরে ফেলেছে। পুলিশের অতিরিক্ত প্রশ্নে সে বিভ্রান্ত হয়ে কিছু ভুল কাজ করে ফেলে। যেমন তাকে বলা হয় এখানে তুমি কি করছিলে, তখন সে তার নিজের প্যান্ট ঢিলা করে দেখায় যে আমি ওই মেয়েটার প্যান্ট ঢিলা করেছিলাম। এতে করে পুলিশ বুঝে নেয় সে ওই বাচ্চাটাকে রেপ করার চেষ্টা করেছিল, তারপর মেরে ফেলেছে। এরপর পুলিশেরা তাকে তার মেয়ের সামনে থেকে টেনে হিস্ট্রে থানায় নিয়ে যায়। তো সবকিছু প্রমাণিত হওয়ার কারণে তাকে জেলে দেওয়া হয়। প্রতিবন্ধী ইয়ং এখনো বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে, কেন তারা এরকম করছে। তাই সে তার মেয়েকে একটা ফোন করতে যায়, কিন্তু তার উপর খুব খারাপ দোষ চাপানো হয়েছে, তাই পুলিশ সুপারও তাকে ঘৃণা করতে থাকে। তখন তাকে কল করতে না দিয়ে উল্টো তাকে মারতে শুরু করে। এরপরই তাকে একটা জেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, আর এই সেল নাম্বার ছিল 7।
সেল নাম্বার 7-এ আগে থেকে আরো 5 জন আসামি ছিল। জেলের কয়েদিরা যখন জানতে পারে ইয়াং একটা ছোট্ট মেয়ের সঙ্গে খারাপ কাজ করার দায়ে এখানে এসেছে, তখন তারাও বেচারা ইয়াংকে প্রচন্ড মারধর করে। অন্যদিকে বাচ্চা মেয়ে ইছু তার বাবার জন্য একটা চিঠি লিখে দরজায় মেরে রেখে যায় এবং সে একটা শিশু আশ্রয় কেন্দ্রে চলে যায়, কারণ সে নিজেও জানে না যে তার বাবা আসলে কবে ফিরবে। অন্যদিকে জেলের একটা করুণ বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়। দেখতে একটু ফানি বলে মনে হলেও আসলে এটাই বাস্তবতা। তারা ফুটবলের মধ্যে করে বাইরে থেকে অনেক জিনিস আদান প্রদান করত গার্ডদের চোখ ফাঁকি দিয়ে, যেমন একটা লিস্ট করে ফুটবলের মধ্যে করে সেটা বাইরে পাঠানো হতো, আর সেই লিস্ট অনুযায়ী জিনিসপত্রগুলো ফুটবলের মধ্যে করে ভেতরে দেওয়া হতো, আর এগুলো কয়েদিদের কাছে বেশি দামে বিক্রি করা হতো। কিন্তু একদিন ইয়াং এর প্রতি জেলের অন্যান্য কয়েদিদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। একটা গ্যাং ফাইটের মধ্যে ইয়াং তার নিজের জীবন বাজি রেখে তার জেলেরই একজন বসকে বাঁচিয়ে নেয়, আর এর ফলে ইয়াং প্রচন্ড আহত হয়, আর সে জেলের বসকে বাঁচানোর জন্য সে খুব খুশি হয়। তাই সে ইয়াংকে জিজ্ঞেস করে, আমি তোমার জন্য কি করতে পারি? তখন ইয়াং বলে, আমি শুধু আমার মেয়ে ইছুকে দেখতে চাই। তখন ওই জেলের বস একটা গানের দলের মাধ্যমে ইছুকে জেলের মধ্যে নিয়ে আসে। যদিও জেলের অন্যান্য কয়েদিরা বিষয়টাকে মোটেও ভালোভাবে দেখে না, কিন্তু ইছুর মায়াবী আচরণ, তার বাবা মেয়ের অকৃত্রিম ভালোবাসা দেখে তাদের মনও গলে যায়। কিন্তু তারা সময় মতো ইছুকে ফিরিয়ে দিতে পারে না, তাই গানের দলটা ইছুকে ছাড়াই ফিরে যায়। ইছু আবারও ফিরে আসে সেল নাম্বার 7-এ, কিন্তু অন্যান্য কয়েদিরা অনেক ভয় পাচ্ছিল, কারণ এটার জন্য তাদের অনেক বড় সাজা হতে পারে। কিন্তু চাঁদের টুকরো মেয়ে ইছু সবার মন জয় করে নেয়, সবার সাথে ওই সেল নাম্বার 7-এ থেকে যায়। পরের দিন যখন টহল পুলিশ ছোট বাচ্চার গলা শুনে ফেলে, তখন সে সেল নাম্বার 7-এ আসে। তারপর তারা একটা মেয়েটাকে যেভাবে লুকিয়েছিল তা আসলে অনেক হাস্যকর ছিল। তো যাই হোক, এরপর তারা মেয়েটাকে জেল থেকে বের করার চেষ্টা করে, কিন্তু আজ অন্য দল এসেছে। গতদিন যে দলটা এসেছিল আজ সে দল আসেনি, তাই তাদের এবারের চেষ্টাও ব্যর্থ হয়। অন্যদিকে জেল প্রধান গতকালকের ছবিগুলো খুব ভালোভাবে দেখছিল। তখন সে লক্ষ্য করে গতকালকে শুরুতে একটা ছোট্ট মেয়ে ছিল, কিন্তু অনুষ্ঠানের শেষে সেই মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই জেল প্রধানের সন্দেহ হয় সে ওই বাচ্চা মেয়েটাকে পুরো জেলের ভিতর খুঁজতে থাকে, আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা মেয়েটাকে পেয়েও যায়। এরপরে এই ইছু নামক সেই মেয়েটাকে একটা শিশু আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, আর এর জন্য ইয়াংকে অনেক শাস্তি দেওয়া হয়, তাকে অনেক মারা হয়, আর এরপরে তার হাত পা বেঁধে একটা স্পেশাল জেলের মধ্যে আটকে রাখা হয়। তার কিছুদিন পরে একটা কয়েদি মানসিকভাবে এত বিপর্যস্ত হয়ে পড়েছিল যে সে তার কামরায় আগুন লাগিয়ে দেয়, আর সে নিজে ওই আগুনের মধ্যে আটকা পড়ে যায়। জেল প্রধান সেই কয়েদিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, তাকে বাঁচাতে গিয়ে জেল প্রধান নিজেই ওই আগুনের মধ্যে আটকা পড়ে যায়, আর ইয়াং নিজের জীবন বাজি রেখে জেল প্রধানকে বাঁচায়। আর সে ডাক্তারের কাছে জেল প্রধানকে বাঁচানোর জন্য অনেক অনুরোধ করতে থাকে। তো জ্ঞান ফেরার পর জেলার যখন জানতে পারে, তখন তার মনে হয় এত দুর্ধর্ষ একজন অপরাধী মানুষের প্রতি এত সহানুভূতি কিভাবে সম্ভব। আর এই প্রথমবারের মতো ইয়াং এর অপরাধী হওয়া নিয়ে তার মনে সন্দেহ সৃষ্টি হয়। আসলে ইয়াং অপরাধী কিনা তখন ডক্টরও বলে, আমার তো মনে হয় না, এই ভালো মানুষটা কোনোভাবে কোনো অপরাধ করতেই পারে না। সব মিলিয়ে জেল প্রধান ব্যক্তিগতভাবে ইয়াং এর এই কেসটাকে তদন্ত করতে শুরু করে। অন্যদিকে ইসুর স্কুল শিক্ষিকা মিস লি যখন জানতে চায় ইসুর কাছে যে তুমি কেন নিয়মিত স্কুলে আসো না, তখন বাচ্চা মেয়ে মিস লি কে নিয়ে সে জেলখানায় চলে যায়, আর সে তার বাবার সঙ্গে দেখা করে। আর প্রথম দেখায় মিস লি বুঝে যায় ইসুর বাবা কোনো অপরাধী নয়, বরং সে একজন মানসিক প্রতিবন্ধী। সে নিজেও বুঝতে পারে না যে লোকটা তার মেয়েকে এতটা ভালোবাসে সে তার বয়সী একটা মেয়ের সঙ্গে কিভাবে খারাপ কাজ করতে পারে, এটা তার কোনোভাবেই বিশ্বাস হয় না। আর জেল প্রধানও সেখানে ছিল, আর এই সকল বিষয় তার নিজের চোখে দেখে তার মনের সন্দেহকে একদম বাস্তবে পরিণত হয় যে এই ব্যক্তি কোনোভাবেই অপরাধী হতে পারে না। অন্যদিকে ছোট্ট মেয়ে ইছু বাবার অভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল, তাই তাকে হসপিটালে ভর্তি করা হয়। এটা শুনে জেল প্রধান আসে তার সাথে দেখা করতে। তখন সেই ছোট্ট বাচ্চা মেয়েটা বলে, প্লিজ আঙ্কেল, আমাকেও গ্রেফতার করুন, তাহলে আমিও আমার বাবার সাথে থাকতে পারবো। আমার বাবা ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নেই, আমাকে যদি আপনি ধরে নিয়ে যান তাহলে বাবার কাছে তো একটু ঘুমাতে পারবো। এটা শুনে জেল প্রধানের চোখে পানি চলে আসে, সে সবকিছু বুঝে যায়, আর তার মনও একদম ছুঁয়ে যায়। বাচ্চা মেয়েটার জন্য তিনি তখন জেলে ফিরে আসে, আর এরপর থেকে ব্যবস্থা করে দেয় বাবা মেয়ে যেন নিয়মিত দেখা করতে পারে। এভাবেই কিছুদিন কেটে যায়। ইয়াং জেল প্রধানের রুমে কাজ করছিল, তখন জেল প্রধান সেখানে চলে আসে। তখন সে ইয়াংকে জিজ্ঞেস করে, তুমি কেন কমিশনারের মেয়েকে খুন করতে গেলে? তখন জেল প্রধানের মুখ দেখে বোঝা যাচ্ছিল ইয়াং এমন কিছু একটা বলছিল যেটা শুনে তিনি অবাক হয়েছিল। যাই হোক, ইয়াং এবং তার মেয়েকে জেলের মধ্যে এভাবে দেখার কারণে সেল নাম্বার 7-এ অন্য আরেকটা কয়েদি তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে এমন ভাবে তার কাছে আনার জন্য বসের কাছে অনুরোধ করে। তখন বস তাকে বলে, তার জন্য তোমাকে ইয়াং এর মতো মৃত্যুদণ্ডের আসামি হতে হবে।
যাই হোক, জেল প্রধান আরো গভীরভাবে এই কেসটাকে তদন্ত করতে থাকে, আর সে জানতে পারে ইয়াং যে জবানবন্দিটা দিয়েছিল সেটা ছিল পুলিশের মিথ্যা সাজানো নাটক। ইয়াং তো ছিল মানসিক প্রতিবন্ধী, তার পক্ষে এত সূক্ষ্ম আর এত বড় একটা জবানবন্দি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তখন জেলার বুঝতে পারে যে ইয়াংকে ফাঁসানো হয়েছে। জেল প্রধান অসহায় বাবা আর তার মেয়ের প্রতি এক অদ্ভুত ভালোবাসা অনুভব করে, তাই সে নিজেই মেয়ে ইছুকে নিয়ে যেত বাবা ইয়াং এর সাথে দেখা করাতে। অন্যদিকে জেলের অন্যান্য কয়েদিদের সাথেও ইছুর এক অদ্ভুত মায়ের বন্ধন সৃষ্টি হয়। ইছু ছিল ওই জেলের সবার চোখের মধ্যমণি, তাদের ভালো থাকার একমাত্র কারণ। ছোট্ট মেয়ে ইছু ওখানকার সবাইকে পড়াতো, যে লিখতে পারতো না তাদেরকে লেখা শেখাতো। সেই কয়েদিদের মধ্যে যে লোকটা তার সদ্য ভূমিষ্ঠ হওয়া দেখা করার কথা বলেছিল, সে এইসব দেখে সহ্য করতে পারতো না। কিন্তু সেই বাচ্চা মেয়েটা একদিন তার স্কুলের বন্ধুর কাছে মোবাইল ধার করে এনে লুকিয়ে সেই লোকটাকে দেয়, আর তার সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের শব্দ শুনে আবেগে আপ্লুত হয়ে পড়ে। এটা যে কত বড় একটা আনন্দের মুহূর্ত সেটা হয়তো আপনারা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছেন। আর এভাবেই সেই ছোট্ট মেয়েটা তার কাছে অনেক প্রিয় হয়ে যায়। যাই হোক, ইছু এবং ইয়াং ওই জেলের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাদের দুজনকে ভালোবাসে না এমন একটা লোকও ওই জেলখানায় খুঁজে পাওয়া যাবে না। ইয়াং এর কার্যকলাপ দেখে কয়েদিরা সবাই বিশ্বাস করতে থাকে যে ইয়াং কোনোভাবেই এই খুনের সঙ্গে জড়িত হতে পারে না। তাই সেদিন কি হয়েছিল তারা সেটা বের করার চেষ্টা করে। তখন ইয়াং তাদেরকে বলে ওই দিন আসলে প্রচন্ড ঠান্ডা ছিল, -18°C, যার ফলে রাস্তায় পড়ে থাকা সব পানি বরফে পরিণত হয়ে যায়, যার কারণে রাস্তাটা খুবই পিচ্ছিল হয়ে যায়। ইয়াং যখন কমিশনারের মেয়ের পিছু পিছু যাচ্ছিল তখন সে প্রথমে পড়ে যায়, আর সে কমিশনারের মেয়ের থেকে কিছুটা পিছিয়ে পড়ে যায়। তাই সে দূর থেকে ঠিক পায় যে কমিশনারের মেয়েও সামনে গিয়ে পড়ে গিয়েছে। সেই পড়ার শব্দের সাথে আরো একটা শব্দ হয়, আর সেই শব্দটা ছিল কমিশনারের মেয়েটা যখন পড়ে গিয়েছিল। তখন সে পাশে কিছু একটা ধরতে গেলে সেটার উপরে যে একটা ইটের টুকরো ছিল সেটাও তার মাথার উপরে এসে পড়ে। এই পুরো বিষয়টা ছিল একটা দুর্ঘটনা মাত্র। তখন জেলের বস তাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি ওই বাচ্চা মেয়েটার প্যান্ট কেন খুলেছিলে? তখন ইয়াং বলে, আমি যেখানে কাজ করি সেখানে যখন আমাকে সেফটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তখন আমাকে শেখানো হয় যে যখন কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে যায় তখন তার শরীরের জামা কাপড় খুলে ঢিলা ঢালা করে দিতে হয়, যাতে করে তার রক্ত সঞ্চালন ভালো হয়। তাই আমি এটাই করেছিলাম, আমি বাচ্চা মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। তখন সবাই বুঝতে পারে ইয়াং আসলে নির্দোষ, আর ইয়াংকে কিন্তু সাজা দেওয়া হয়নি, তাকে জাস্ট জেলে রাখা হয়েছে। তার মামলা চলছে আদালতে, মানে তাকে আদালতে পেশ করা হবে। তাকে আদালতে পেশ করে কি কি প্রশ্ন করা হবে অন্যান্য কয়েদিরা তাকে উত্তর শিখিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় জেল প্রধান কমিশনারের কাছে যায় এবং তাকে সব খুলে বলে, কিন্তু কমিশনার এটা বিশ্বাসই করে না। সে চায় না ইয়াং মুক্তি পাক, আর ইয়াং এর উপর সে খুবই ক্ষেপা ছিল। তখন জেল প্রধান বুঝতে পারে সেখানে কোনো কাজ হবে না বা বলেও কোনো লাভ নেই। এরপর যেদিন ইয়াংকে আদালতে পেশ করা হবে সেদিন সে ইয়াংকে সব বুঝিয়ে বলে, তোমাকে যে প্রশ্নগুলো করা হবে তার সঠিক উত্তরগুলো তোমাকে দিতে হবে। এরপর ইয়াং এর যখন আদালতে নেওয়া হয় তার পক্ষের উকিল তাকে বলে কমিশনার তাকে যেটা বলেছে সেটা মেনে নিতে, কারণ সে কিন্তু খুবই ক্ষমতাধর লোক। আর এটা দেখে বোঝা যায় উকিল ইয়াং এর হলেও সে আসলে কমিশনারের হয়েই কাজ করে। তখন সেখানে কমিশনার আসে আর সে ইয়াংকে অনেক মারধর করে আর তাকে হুমকি দেয় সে যদি সবকিছু স্বীকার না করে তাহলে তার মেয়েকে মেরে ফেলা হবে। ইয়াং অনেক ভয় পেয়ে যায়, তাই সে আদালতে সবকিছু স্বীকার করে নেয়, আর এই জন্য কোর্টে সবাই খুব অবাক হয়ে যায়। তখন জেল প্রধান উঠে বলে ওর মাথায় প্রবলেম আছে, ওর আরো একটু সময় প্রয়োজন। কিন্তু কোর্ট তার কোনো কথা না শুনে রায় দেয় তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। এরপর ইয়াং সবার কাছে ক্ষমা চায়, আর সে সবকিছু স্বীকার করে নিয়েছে বলে তার মেয়ে খুব কান্না করতে থাকে। ইয়াং এর পক্ষে যারা ছিল তারা বুঝতেই পারছিল ইয়াং কেন এরকম করছে। এরপর দেখা যায় ইয়াং এর সাথে তার মেয়ে ইসু দেখা করতে এসেছে, আর সে তার বাবাকে বলছে আমি জানি তুমি কোনো বাজে কাজ করতে পারো না। আর সে তার বাবাকে তার পরীক্ষার খাতাটা দেখায় যেখানে সে 100-তে 100 পেয়েছে, আর সে তার বাবাকে বলে সে পিয়ানো শিখছে। আসলে সেই জেলার তাকে নিজের বাড়িতে নিয়ে যে তার নিজের মেয়ের মতো লালন পালন করছে। সেই বাচ্চা মেয়েটা আজ উকিল। এই সব কথা সে জাজকে বলছিল, যা শুনে এই কেসটাকে রিওপেন করার অনুমতি দেওয়া হয়। তখন মেয়েটা ওই সময় থাকা সেল নাম্বার 7-এ সকল কয়েদিকে কোর্টে নিয়ে আসে আর তাদের জবানবন্দি নিতে চায়। তখন অপরপক্ষের উকিল বিচারকদের কাছে প্রশ্ন করে যে এরা হচ্ছে সবাই অপরাধী, তাদের সাক্ষী আসলে কতটা গ্রহণযোগ্য। তখন সেই সেলের বস ওই উকিলকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আইনের কোথায় লেখা আছে যারা একবার জেল খাটে তারা সত্য বলতে ভুলে যায়। কথাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু এই কথাটার গুরুত্ব অনেক গভীর। কারণ অপরাধী তাদের সারা জীবন সাজা খেটে এসেও আমাদের সমাজে অনেক ঘৃণার চোখে থাকে। আমাদের আসলে অপরাধকে ঘৃণা করা উচিত, অপরাধীকে নয়। এরপর সেই জেল প্রধানকেও সাক্ষী দেওয়ার জন্য আনা হয়। জেল প্রধান তখন বলতে শুরু করে আমি যখন পুরো কেসটাকে আবার তদন্ত করে পুলিশ কমিশনারের কাছে যাই তখন পুলিশ কমিশনার আমার পুরো তদন্তটা বাতিল করে দেয়। আমি তখন তার চোখে মুখে একটা প্রবল ঘৃণা আর প্রতিশোধের আগুন দেখছিলাম, যার বলি হয়েছে এই নিরীহ ব্যক্তিটা।
তখন জেলখানায় থাকা সবাই ইয়ং এর হয়ে সাদা কাগজে সাইন করছিল যাতে ইয়ং মুক্তি পায়। আর সেই কাগজগুলো যখন জেল প্রধান ইয়াং এর উকিলকে দেয় তখন ইয়াং এর উকিল বলে, আরে এগুলো আসলে কোনো কাজে আসবে না। যেদিন ফাইনাল বিচারের রায় ছিল, অবৈধভাবে পুলিশ কমিশনার তাকে ঘরে নিয়ে খুব মারধর করে। আর কমিশনার তাকে বলে, যদি তুমি স্বীকার না করো এই অপরাধ তুমি করেছো, তাহলে তোমার ছোট্ট মেয়ে ইছুকে আমরা মেরে ফেলবো। তাই বোকা লোকটা কোর্টে গিয়ে তার বন্ধুদের শিখিয়ে দেওয়া কথাগুলো না বলে নিজের দোষটাকে স্বীকার করে নেয়, আর যার ফলে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। আর এত কিছু দেখে ইয়াং এর সেই উকিল একদম চুপ করে থাকে। তখন সবার বুঝতে বাকি থাকে না ওই উকিল আসলে ওই পুলিশ কমিশনারের লোক। বোকা লোকটার উপর এরকম অবিচার দেখে জেল প্রধান সহ সবাই রাগে ফেটে পড়ে, কিন্তু তাদের কোনো কিছুই করার ছিল না, কারণ ইয়াং নিজের মুখে স্বীকার করেছে যে সে এই অপরাধটা করেছে। কিন্তু লোকটা তো তার নিজের একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য তার নিজের জীবনটাকেই ত্যাগ করেছিল, সেটা তো আর কেউ বুঝলো না। যাই হোক, জেল প্রধান আবার বলতে শুরু করে সে ইসুকে দত্তক নিয়ে নেয়, আর সে প্রতিদিন ইসুকে নিয়ে আসে ইয়াং এর সাথে দেখা করতে। দত্তক নেওয়ার সময় তার নাম রাখা হয় ইয়াসিং। জেলের মধ্যে বাবা মেয়ের এই অকৃত্রিম আর গভীর ভালোবাসা এখন আর সবার মুখে হাসি ফোটায় না। বাবা মেয়ের ভালোবাসার দৃশ্যগুলো অন্যদের চোখে পানি নিয়ে আসে, কারণ এই নিষ্পাপ বাচ্চা মেয়েটা আর তার বোকা বাবার ভালোবাসার দৃশ্যগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। তারা আর দুজন দুজনকে খুব বেশি দিন দেখতে পাবে না, আর এই বিষয়টা এই দুজন মানুষ কোনোভাবেই বুঝতে পারছে না। ডিসেম্বরের 23 তারিখ, আজ ইয়াং এর মৃত্যুদণ্ড কার্যকরের দিন। আর ঠিক এই দিনে মেয়ে ইছুর জন্মদিন ছিল। সেল নাম্বার 7-এ ইছুর জন্য কেক নিয়ে এসে তার জন্মদিন খুব ভালোভাবে পালন করা হচ্ছিল, কিন্তু হতভাগা বাবা জানে না এটাই তার মেয়ের সাথে কাটানো শেষ মুহূর্ত। তখন একজন গার্ড এসে তাকে নিয়ে যায়, আর সে আজ অন্য পথ দিয়ে নিয়ে যায়। তখন ইয়াং বুঝতে পারে তার সাথে আসলে কি হতে চলেছে, আর সে যে তার মেয়েকে আর কোনোদিনই দেখতে পাবে না এটা সে খুব ভালোভাবে বুঝতে পারে। ইয়াং ছুটে তার মেয়ের কাছে চলে আসে। সে চিৎকার করে বলতে থাকে, আমি খুন করিনি, আমার মেয়ের কাছ থেকে তোমরা প্লিজ আমাকে আলাদা করো না, আমাকে বাঁচতে দাও। এই অসহায় মেয়েটার আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। বাচ্চা মেয়ে তার বাবার এই কান্না দেখে সেও কাঁদতে থাকে। সেও তার বাবাকে কোনোভাবেই যেতে দিতে চাচ্ছিল না, আর এই দৃশ্য দেখে কান্না আসবে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। এরপর কোর্টে সেই মেয়ে উকিলটাকে দেখানো হয় এবং বোঝা যায় এই উকিলটা আসলে কেউ না, সে হচ্ছে সেই বাচ্চা মেয়েটা ইসু। সে এত বছর পর নিজে উকিল হয়ে তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য এই কোর্টে আবারও তার বাবার কেসটাকে ওপেন করেছে। বিচারক সকল সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে রায় দেয় যে বাবা ইয়াং ছিল সম্পূর্ণ নির্দোষ, কিন্তু ইসুর সেই বোকা বাবাটাকে অনেক বছর আগেই ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে। কিন্তু মেয়ে তার নির্দোষ মৃত বাবাকে অনেক বছর পরে হলেও আজ নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছে, আর মৃত বাবার হারানো সম্মান আজ ফিরিয়ে দিয়েছে। মেয়ে ইছু তখন জেলখানার গেটে যায়। সে হয়তো সসম্মানে তার বাবাকে আর সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবে না। সেখানে দাঁড়িয়ে সে কল্পনা করে তার বাবা একটা বেলুনে করে ওই জেলখানা থেকে তার ছোট্ট মেয়ে ইছুকে নিয়ে দূরের আকাশে হারিয়ে যাচ্ছে। মেয়ে ইছু তার বাবাকে সকল মিথ্যা থেকে আজ মুক্তি দিল। তার বাবা মরে যেও হয়তো শান্তি পাবে। আর এখানেই আমাদের গল্পটা শেষ হয়ে যায়।